যে চিঠিতে সই জাল নিয়ে এত কথা হচ্ছে, আমরা যদি দেখি সেই চিঠিতে একাধিক অসঙ্গতি রয়েছে। মানে এত অসঙ্গতি রয়েছে, সিআইডি তদন্ত করতে গিয়ে মনে করছে যে এই চিঠির কোনো বৈধতাই নেই। শুধুমাত্র সই জালের অভিযোগ নয়, একের পর এক অসঙ্গতি সেই চিঠিতে। কি কি সেই অসঙ্গতি এক এক করে বোঝার চেষ্টা করব। চিঠি আমাদের হাতে আছে, সেই চিঠি দেখি আপনাদের বোঝানোর চেষ্টা করবো। আমার সঙ্গে অমিত রয়েছে সরাসরি। অমিত, কি কি অসঙ্গতির কথা বলা হচ্ছে? দেখো, একাধিক অসঙ্গতির কথা বলা হচ্ছে। সেই জায়গায় যে রেজুলেশন নোট পাঠানো হয়েছিল বিধানসভার অধ্যক্ষের কাছে, সেই চিঠিতে যে অসঙ্গতিগুলো উঠে আসে, সেক্ষেত্রে বলা হচ্ছে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার, অর্থাৎ পরপর যে বিধায়করা সিগনেচার করেছিলেন সেদিন, সেই ক্রমিক নাম্বারও কিন্তু অসঙ্গতি রয়েছে। কী ধরনের অসঙ্গতি? সেখানে বলা হচ্ছে যে এই ক্রমিক নম্বরের ক্ষেত্রে 5 নম্বর, 16 নম্বর, এমনকি 26 নম্বর সেখানে নেই। অর্থাৎ 4-এর পর 6, 15-এর পর 17 এবং 25-এর পর 27, এইভাবেই কিন্তু সেখানে ক্রমিক নম্বর সেখানে রয়েছে। এমনকি তারিখ দেওয়ার ক্ষেত্রেও বা ডাবল হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু অসঙ্গতি ধরা পড়েছে। একদম রেজুলেশন নোটবুকের যে প্রথমে যে যিনি সই করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, যাকে বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে, শোভনদেব চট্টোপাধ্যায়ের যে তার যে নাম সেখানে 1 নম্বরে লেখা রয়েছে, তার পাশে যে ডেট রয়েছে, সেই ডেট ঘিরেও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে, বা সেই ডেট ঘিরেও কিন্তু অসঙ্গতি মনে হচ্ছে। কারণ তদন্তকারী আধিকারিকরা সেই চিঠি বা রেজুলেশন নোট তারা এক্সামিন করছে, সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু সেখানে যে ডেট সেখানে উল্লেখ করা হয়েছে 6 তারিখে মিটিংয়ের কথা বলা হলো, সেখানে কিন্তু 5 তারিখ সেখানে রয়েছে যেভাবে লেখা রয়েছে। তাহলে কোথাও গিয়ে কি তদন্তকারীরা যে আশঙ্কা প্রকাশ করছেন বা তারা তদন্ত করতে গিয়ে যে সই জালের যে প্রশ্ন উঠেছে, তাহলে কোথাও গিয়ে কি মানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে এই ধরনের চিঠির ক্ষেত্রে। দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে। চিঠির বয়ান মোটামুটি সবাই জানেন, চিঠির বয়ান কি হতে পারে সেটার একটা ফরম্যাট থাকে, কিন্তু দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে। এক, সই কারা কারা করছেন, কাদের কাদের সই রয়েছে, সেই সই জাল বলে অভিযোগ উঠছে, সবচেয়ে মারাত্মক জায়গা। আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ থাকে এই ধরনের চিঠির ক্ষেত্রে, তা হলো চিঠির তারিখ। সেই তারিখেও তো গণ্ডগোল হচ্ছে। যে তারিখ 6 তারিখে বৈঠক হয়েছে বলা হচ্ছে, অথচ এই যে তারিখ এটা 6 না 5 না 6, তা নিয়েই তো সন্দেহ হয়। তো সিআইডি তদন্তকারীরা কি বলছেন অমিত? একেবারে সিআইডি তদন্তকারীরা এই অসঙ্গতিগুলো ইতিমধ্যে তাদের সামনে এসছে। যেমন ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর যেমন বেশ কিছু নেই, সেটাতে যেমন প্রশ্ন উঠছে, এবং একইভাবে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের দিন ছিল 6 তারিখ। তাহলে শোভনদেব চট্টোপাধ্যায় যে সিগনেচার করেছেন, সেই সিগনেচারের পাশে যে ডেটটি লেখা রয়েছে, সেই ডেটটি 5 না 6 সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে কোথাও গিয়ে কি এই যে রেজুলেশন নোটবুক যেটা তৈরি করা হয়েছিল, যেটি পাঠানো হয়েছিল বিধানসভার অধ্যক্ষের কাছে, এটা পুরোপুরি কি একদম বিধায়কদের আড়ালে রেখে করা হয়েছিল, নাকি এই রেজুলেশন তৈরি করার ক্ষেত্রে কেন এই ধরনের কর্মকাণ্ড হলো, পুরো বিষয়টা তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন এই চিঠি নিয়ে পরবর্তীতে একের পর এক জলঘোলা হয়েছে আমরা দেখেছি। কোনো বিধায়ক তারা দাবি করছেন, যেমন বাহারুল ইসলাম, এরা দাবি করছেন এরা সেদিন সেখানে ছিলেনই না, তাহলে তার সইটা করলো কে, তার হয়ে সই করলো কে? এদিকে এই সইয়ের ব্যাপার সামনে আনায় দুজন অলরেডি দল থেকে সাসপেন্ড, ঋতব্রত আর সন্দীপন। এই ঋতব্রত আর সন্দীপন দুজন সাসপেন্ড হওয়ার পরে এখন যা দেখা যাচ্ছে তা হলো তৃণমূলে একটা বড় সড়ো ভাঙন হতে পারে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ অনেক বিধায়করাই নাকি ঋতব্রত সন্দীপনের সঙ্গে যোগাযোগ করছেন, এবং সেক্ষেত্রে দলত্যাগ বিরোধী যদি আইন এড়াতে হয়, তাহলে 52 জন বিধায়ক যদি সকলে থাকে এই ঋতব্রত সন্দীপনের সঙ্গে, তাহলে তারা দলত্যাগ বিরোধী আইন এড়াতে পারবেন। তারা কি আর চিঠি দেবেন বিধানসভায়? কি জানতে পারছি, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, অতনু, তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে ঋতব্রত এবং সন্দীপন, তাদের দুজনের সঙ্গে যে সংখ্যক বিধায়ক রয়েছে বলে তারা জানাচ্ছেন, যাদের সমর্থন তারা আদায় করে নিতে পেরেছেন, সেই সংখ্যক যদি সমর্থন তাদের কাছে চলে আসে, তাহলে তাদের তরফ থেকে চিঠি দেওয়াটা অত্যন্ত সহজ হয়ে যাবে।
সূত্রের খবর আজকে বিধানসভার অধ্যক্ষ বা বিধানসভার সচিবালয়ের কাছে তারা চিঠি জমা দিতে পারেন এবং ইতিমধ্যেই গতকাল থেকে এই বিষয় নিয়ে বিধায়কদের সঙ্গে কথা বলা, তাদের যে সই সংগ্রহ করার যে কাজ, সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথমত হচ্ছে দুটো উপায় রয়েছে, এক বিধানসভার অধ্যক্ষ বা সচিবালয়ের কাছে চিঠি জমা দেওয়া, দুই হচ্ছে যখন অধিবেশন শুরু হবে বিধানসভার ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে ঋতব্রত বা সন্দীপনের কাছে জানতে চাওয়া হবে যে তাদের কাছে কি সত্যি নাম্বার রয়েছে, যদি সত্যি নাম্বার থাকে তাহলে কি করতে হবে, তাহলে তাদেরকে ফ্লোর টেস্টে তাদেরকে প্রমাণ দিতে হবে যে তাদের কাছে বিধায়ক রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে 2/3 অর্থাৎ 52 থেকে 53 জন বিধায়কের যদি স্বাক্ষর নিয়ে এবং ফ্লোর টেস্টেও তারা বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে প্রমাণ করে দিতে পারে, ফলে তারাই বিরোধী দল হিসাবে বিধানসভার অভ্যন্তরে তাদের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা পেয়ে যাবে এবং সেই মর্মেই বিভিন্ন জায়গাতে ঋতব্রত এবং সন্দীপন তাদের তরফ থেকে যোগাযোগ করে কাজ চালাচ্ছে, এমনটাই আমরা জানতে পারছি। আবির, সঙ্গে থাকো। আমরা যে চিঠির কথা বলছিলাম, যে চিঠিতে একাধিক অসঙ্গতি রয়েছে, যে চিঠিতে শুধুমাত্র সই জাল নয়, সেই চিঠিতে যে ক্রমিক সংখ্যা, সেই ক্রমিক সংখ্যাও এদিক ওদিক। অমিত, সেটা যদি আমাদের একবার স্পষ্ট করে বোঝানো যায়। দেখো, যে রেজুলেশন নোট পাঠানো হয়েছিল বিধানসভার অধ্যক্ষের কাছে, সেখানে যে ক্রমিক সংখ্যা যদি ধরে নেওয়া যায় 1 2 3 4 5 6 7 8 9 10, আমি যদি এইভাবে সিরিয়াল নম্বর যদি ধরি, সেক্ষেত্রে চিঠি সেই নোটে দেখা যাচ্ছে যে 5 নম্বর, 16 নম্বর এবং 26 নম্বর মিসিং। অর্থাৎ 5 নম্বর সেখানে নেই, 16 নম্বর সেখানে নেই, 26 নম্বর সেখানে নেই। অর্থাৎ 4-এর পর পরবর্তী যে সিগনেচারটি রয়েছে 4-এর পর 6, একইভাবে 16 যেহেতু নেই সেক্ষেত্রে 15-এর পর 17 এবং 26 যেহেতু নেই সেক্ষেত্রে 25-এর পর 27, এইভাবে কিন্তু ক্রমিক নম্বরগুলো রয়েছে এবং সেই তথ্য প্রমাণও কিন্তু আমাদের হাতে আসছে যে চিঠি বিধানসভা অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে এবং সেই চিঠি এই মুহূর্তে ইনভেস্টিগেশন করছে তদন্তকারী আধিকারিকরা। চিঠির হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে এক্সামিন করানো হয়েছে এবং চিঠির ছত্রে ছত্রে যে অসঙ্গতিগুলো রয়েছে, এই অসঙ্গতিগুলো কেন, এমনকি যে তারিখ যে লেখা রয়েছে সেক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়ের নামের পাশে যে তারিখ দেওয়া রয়েছে, সেই তারিখ নিয়েও বিভ্রান্তি বা তারিখ নিয়েও বিতর্ক তৈরি হচ্ছে যে 6 তারিখ মিটিং হলে সেখানে তাহলে 5 তারিখ কেন, ওটা উনি 5 লিখেছেন নাকি 6 লিখেছেন। এছাড়া বেশ কিছু বিধায়কের সিগনেচার যেখানে রয়েছে বেশ কিছু জায়গায় ডাবল হ্যান্ড রাইটিং রয়েছে। যখন কোনো বিধায়ক সজ্ঞানে যখন তিনি সিগনেচার করবেন বা তিনি সই করবেন, তাহলে কিন্তু একবারে সিগনেচার করবেন, তিনি জেনে বুঝে সই করছে, কারণ মিটিংয়ের বিষয়বস্তু কী, তিনি যদি মিটিংয়ে উপস্থিত থাকেন, তিনি মিটিংয়ে ছিলেন, রেজুলেশন কি নেওয়া হলো, তাহলে ডাবল হ্যান্ড রাইটিং কেন? এই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। একদিকে যেমন সই জালের যেমন তদন্ত চলছে, একই সঙ্গে চিঠির যে অসঙ্গতিগুলো রয়েছে যা হ্যান্ডরাইটিং এক্সপার্টদের দিয়ে যেমন এক্সামিন করানো হচ্ছে এবং একই সঙ্গে এই অসঙ্গতিগুলো কেন, তাহলে কোথাও গিয়ে কি এই যে চিঠি শোভনদেব চট্টোপাধ্যায় নিজে গিয়ে জমা দিয়েছিলেন অধ্যক্ষের কাছে, তাহলে এই যে সেই চিঠি ঘিরে কিন্তু বিতর্ক কিন্তু দানা পাচ্ছে ক্রমশ। একদিকে যেমন তদন্ত হচ্ছে, বিধায়কদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, সিজার বেশ কিছু নথিপত্র সিজার করা হয়েছে, যার মধ্যে চিঠিও সিজার লিস্টের তালিকায় রয়েছে বলে আমরা জানতে পারছি সিআইডি সূত্র থেকে, যা ইতিমধ্যে আদালতের কাছে জমা দেওয়া হয়েছে। অন্যদিকে যে সমস্ত বিধায়করা সিগনেচার করেছিলেন বা যারা ছিলেন তাদের মধ্যেও বেশ কয়েকজন স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। বেশ কয়েকদিন যেমন দাবি করি তারা মিটিংয়ে ছিলেন না, তাহলে তাদের হয়ে সই কে করলো? তাহলে যে রেজুলেশন, যে মিটিং রেজুলেশন যে জমা পড়েছে, তাহলে যে সিগনেচার রয়েছে, সইয়ের পাশে যে ডেট রয়েছে, এমনকি ক্রমিক নম্বর, এগুলো তারা কারা লিখলো, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে তদন্তের পর্যায়ে কিন্তু রয়েছে। আর এই চিঠিতে অসঙ্গতির ব্যাপার প্রথম নজরে আনলেন কারা? ঋতব্রত, সন্দীপন। তো ঋতব্রত গতকাল নিউজ 18 বাংলায় ঋতব্রত বললেন যে তার মধ্যে একটা সাহস এসেছিল, সাহস বড় সংক্রামক, সেই সাহসের জায়গা থেকে তিনি এগিয়ে এসেছেন, তিনি এই ধরনের কাজ করেছেন। শুনুন। 80 জন বিধায়কের মধ্যে একজন মাত্র জেলে গিয়েছেন, 79 জন রয়েছেন, আপনারা দুজন বহিষ্কৃত হলেন, রইল হচ্ছে 77। বাকি 77 বিধায়করা নিশ্চয়ই যোগাযোগ করা শুরু করেছে ইতিমধ্যে আপনার সাথে। আমার সঙ্গে 2-1 বিধায়কের কথা হয়েছে, তারা জিজ্ঞাসা করছিলেন কি ব্যাপার, বললাম কি ব্যাপার। 6 তারিখ কে কখন স্ট্যান্ডিং অভিশন কার জন্য দিতে বললো, বাকিদের রিয়াকশন কি ছিল? দেখুন, আমার পেছনে যারা ছিলেন আমি দেখার সুযোগ পাইনি কি রিয়াকশন ছিল, কিন্তু আমি ইতস্তত করছিলাম, উঠে দাঁড়াতে অনেকেই করছিলেন। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টির সাধারণ সম্পাদক। দিদি হঠাৎ রেগে গেলেন যে কেন উঠে দাঁড়াচ্ছেন না। আমিও উঠেছিলাম আধা, কিন্তু আমি এরকম বিধায়ককে দেখেছি, আমি তাকে কুর্নিশ করি তার সাহসকে। উঠে দাঁড়াননি, গ্যাঁট হয়ে বসেছিলেন। আমার থেকে অল্প বড়, এই যে বললাম সাহস সংক্রামক, তার সেই সাহস আমার মধ্যে সংক্রামিত হয়েছে।